21 বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার। জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালি পার্থর। জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলো ক্লাস 3 দিন অনলাইনে নেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণের দিনে আগত অতিথিদের ফুলের ভালোবাসা শিখতে হচ্ছে সবার প্রিয় চ্যানেল বাংলা ভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলেছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনেরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। একুশ বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলা ভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। সত্যিকারের চাঁদ না এলেও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা এসেছে ফুলে ফুলে। যে ফুলের ভালোবাসায় সিক্ত পুরো বাংলা ভিশন পরিবার। বাংলা ভিশনকে অভিনন্দন জানানোর এই স্রোতে কে নেই? মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা কিংবা শিল্প পরিবার, সব যেন মিলেছে এক মোহনায়। বাংলা ভিশন নিঃসন্দেহে গোটা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেল। আমরা আজকের এই দিনে বাংলা ভিশনের কর্তৃপক্ষ, তার শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক এবং অগণিত যারা শ্রোতা এবং দেশের মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। বাংলা ভিশন তার যে মোটো, অর্থাৎ সবার আগে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, সেইটাকে তারা প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা পারবেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এই চ্যানেলটি সবসময় সক্রিয় থেকেছে, যথাযথভাবে ফাংশন করেছে, কার্যকর থেকেছে, যার ফলে জন আকাঙ্ক্ষা ধারণ করে গণমাধ্যমের বিকশিত হওয়ার যে নজির, সেটা বাংলা ভিশন প্রতিষ্ঠিত করেছে। বাংলা ভিশনের আজকের এই জন্মদিনে আমি বাংলা ভিশন পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে বাংলা ভিশনের যে ভূমিকা ছিল, আগামীতেও সেটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এবং পোশাক শিল্প পরিবারের সাথে বাংলা ভিশন থাকবে, এই আশা আমরা করছি। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে যে অবস্থান এসেছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে নিয়ে বাংলা ভিশন এভাবে এগিয়ে যাবে। বাংলা ভিশন দুঃসময়ে, বিশেষ করে 24শে আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই দিনগুলো স্মরণ করি। তারা যে ভূমিকা রেখেছিল, এটা খুব একটা প্রশংসনীয় আর কি। আমরা একটি সুন্দর বাংলাদেশের
গড়ার যে স্বপ্ন দেখেছি সেখানে বাংলাভিশন আমাদের সহযাত্রী হিসেবে, সহযোদ্ধা হিসেবে সবসময় কাজ করবে। বাংলাভিশন যেভাবে আমাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে এবং আমরা তাদের সঙ্গে যেভাবে একসাথে পথ চলছি, এই পথ চলা আমাদের আরও সুদীর্ঘ হোক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাভিশন আজ বাংলাদেশ এবং দেশের বাইরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন তাদের হৃদয়কে জয় করেছে। এর আগে বহুবার এসেছি বাংলাভিশনে, প্রশ্নগুলো করা হতো খুব কাঠখোট্টা, উত্তরও আমরা সেরকমই দিতাম। কথা অনেক বলেছি, কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক সহ সকল পরিচালনা পরিষদের যারা আছেন, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ বাংলাভিশন আরো অনেক বড় হবে, অনেক উপর পর্যায়ে যাবে। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন করার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এই আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। এমন অকৃত্রিম ভালোবাসা যেন অতীতের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মিডিয়া জগতে নতুনত্বের আবির্ভাব ঘটাবে। উই ওয়ান্ট টু সি যে এরকম মিডিয়া হাউসগুলো যদি ভাইব্রেন্ট হয়, সত্যের সন্ধান করে, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই। সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাভিশন অগ্রণী ভূমিকা পালন করবে তার নিউজের মাধ্যমে। বাংলাভিশনের জন্মটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িত ছিল এবং আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আজকে যে দিনে দিনে এই যে 20 বছর পেরিয়ে 21 বছরে চলে আসছে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। নিউজ ট্রিটমেন্ট এবং টক শো বা অন্যান্য কথিকা ইত্যাদির মধ্যে রীতিমতো নিউজের মেজাজটাও থাকে। একটা ইউনিক স্টাইল বাংলাভিশন এইভাবে অর্জন করতে পেরেছে ওভার দি ইয়ার্স, যে তারা 21 বছর ঠিক আছে, শুধু সেটা বলে কথা না, পার এক্সেলেন্স টিকে আছে। আমি বাংলাভিশনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলাভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাভিশনের 21 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি বাংলাভিশনের সকল সাংবাদিক, কলাকুশলীকে অভিনন্দন জানাই। গত 21 বছর ধরে বাংলাভিশন চরম বৈরিতার মুখেও জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিল। বিশেষ করে বিগত ফেসিবাদী সরকারের সময় যখন সত্য বলা নিষেধ ছিল, সেই সময়েও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিলেন বাংলাভিশন। এই বাংলাভিশনকে এত ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য ফুল ম্যানেজমেন্টের ভূমিকা। এখানে একাই কারো দ্বারাই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো চ্যানেলকে নিয়ে দেওয়া সম্ভব নয়। এটা সবার প্রচেষ্টা। আমরা বাংলাভিশনের সাথে ছিলাম গততে, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমার লাইফের সবচাইতে ফার্স্ট ইন্টারভিউ ছিল বাংলাভিশনে আমার ক্যারিয়ারের। মানুষের মনের যত্নের কাজ করি, সো আমি মনে করি যে বাংলাভিশনও এই মনের যত্নটাকে খুব গুরুত্ব দিয়েছে বলেই প্রোগ্রামটাকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। দর্শকের প্রত্যাশা পূরণে বাংলাভিশনের নতুন প্রত্যয়, এই আমার 21 বছর, এ আমার শ্রেষ্ঠ আসবাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছে সরকারি দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান তা মেনে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমাধান চান। স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল বলে অভিহিত করেছেন। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধান এগিয়ে নিয়ে যাবেন তারা। রিপোর্ট করছেন আহমদ সরওয়ার।
বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য আগেই মঙ্গলবার দিন ঠিক করা ছিল। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন মুলতবির আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে, জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটাই। ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে 15.5 বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ বিরোধী দলের এই প্রস্তাবের বিরোধিতা করেন। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। সরকারি দলের পক্ষে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির আদেশ বৈধ নয় দাবি করে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। তাই আমি আহ্বান জানাচ্ছি, মাননীয় স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলের নেতা তা মেনে নিয়ে কমিটিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে সমান সদস্য অন্তর্ভুক্ত করার দাবি জানান। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে, সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে 2 দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। বিরোধী দলের নেতার এমন দাবি আইনমন্ত্রী নাকচ করে দেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি একটি কমিটি গঠন করে দেন। 2 ঘন্টার আলোচনা শেষে স্পিকার বুধবার বিকাল 3:30 পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত মুলতবি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। তিনি জানান, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে। 44,000
609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হচ্ছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করেছে সরকার, সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানান, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা দুভাবে হিসাব করি, আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। এদিকে প্রতিদিনের মতো আজও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। এদিকে মগবাজারে এক সংবাদ সম্মেলনে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রিপোর্ট করছেন ওমর ফারুক। তেল পেতে আজও প্রতিদিনের ন্যায় এমন লম্বা সিরিয়াল। ভোর থেকে অপেক্ষা করছে কেউ কেউ। গাড়িতে তেল না থাকায় এভাবে ঠেলে নিয়ে যাচ্ছেন পাম্পে নিজের বাহনটি। কেউ কেউ আক্ষেপের সুরে বলেন, প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চায় তারা। কেউ কেউ অভিযোগ করে বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেলেও অতিরিক্ত দামে তেল মিলছে পাড়া মহল্লার অবৈধ দোকানগুলোতে। মহল্লায় এখানে ক্রাইস দেখাইতেছেন, আমরা সিরিয়াল ধরতেছি। মহল্লায় তেল কিভাবে বিক্রি করতেছে? খোলা বাজারে 160 টাকা লিটার হইলে পাওয়া যাচ্ছে, বেলা কীভাবে পাওয়া যাচ্ছে? আমি বাড্ডা এলাকায় সাঁতারকুলে যে কোনো দোকানে তেল পাওয়া যেতেছে, ওপেন তেল বিক্রি করতেছে। 6:40 ওই মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এখন 11টা বাজে, এই পর্যন্ত আসছি। এখন তেল পাবো কি না আমি জানি না। ভোগান্তি অ্যাপ থেকে যদি তেল 300 টাকা কেজি হইতো তখন মনে করেন ভালো আসলো মানুষের জীবনে। আপনি মনে করেন মানুষে কাঁদতে পারে না, মনে করেন বুক ফাইট আমার অত্যন্ত ভালো। এদিকে মগবাজারে সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন, সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি, পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এ সময় রাতে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। দেশে বিভিন্ন জায়গায় অনেক পাম্প বন্ধ থাকায় খোলা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে যানবাহনের চালক ও মালিকরা। এদিকে চুয়াডাঙ্গায় আগামীকাল থেকে তেল পাম্পগুলোতে ফুয়েল কার্ড ছাড়া দেয়া হচ্ছে না জ্বালানি তেল। ফুয়েল কার্ড নিতে এসে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে। জ্বালানি তেল নিয়ে হাহাকারের মধ্যে অবৈধ মজুদের চেষ্টা চালাচ্ছে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী। অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়িতে অবৈধভাবে মজুদ 34,000 লিটার, নাটোরে 7,400 লিটার, চাঁপাইনবাবগঞ্জে 145 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে জেলার প্রতিটি উপজেলায় দেয়া হয় ফুয়েল কার্ড। এর আগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত দেয়া হয়েছে ফুয়েল কার্ড। কার্ডের জন্য জমা নেওয়া হচ্ছে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এদিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে গিয়ে অসুস্থ হয়ে বখতিয়ার রহমান নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ী মারা গেছেন।
ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহে অস্থিরতা এখনও কাটেনি। সকাল থেকে নগরীর পুলিশ লাইন্স, টাউন হল মোড় ও বাইপাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ। খোলা পাম্পগুলোর সামনে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে ঘিরে দ্বিতীয় দিনেও মানুষের ঢল। জেলা শহরের বিভিন্ন নির্ধারিত বুথে সকাল থেকেই ভিড় করে শত শত মোটরসাইকেল চালক। ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি। শৃঙ্খলা আনতে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে জেলার বেশ কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ সীমিত রয়েছে। একদিকে জ্বালানি তেলের জন্য হাহাকার, অপরদিকে এই সমস্যাকে পুঁজি করে চলছে মুনাফা লাভের অপচেষ্টা। গাজীপুরের কোনাবাড়ির বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জ্বালানি তেল মজুদের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুলকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাকতারা কালীবাড়ি বাজারের একটি মুদি দোকান থেকে এসব পেট্রোল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক মারুফা খাতুনকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে অবৈধ মজুদের থাকা 145 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত সুজন নামে একজনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নড়াইলের কালিয়ায় আলাদা অভিযানে 7,400 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে জ্বালানি খাতে নতুন সরকারকে আমদানি নির্ভরতা নীতির পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দরপত্রবিহীন যুগের সমাপ্তি টেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানী সিরডাপ মিলনায়তনে জ্বালানি খাতে সংস্কার নিয়ে এক গোলটেবিল আলোচনায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদ 13 দফা দাবি উপস্থাপন করে। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ জ্বালানি খাতে স্বচ্ছতা আনার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে সরে আসার কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার আওয়ামী লীগ সরকারের করা আদানির সঙ্গে চুক্তির সমালোচনা করেন। এছাড়া বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানিয়েছেন, সরকার মব বন্ধ করার মতো জ্বালানি খাতেও শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে। সরকার প্রধান এই খাত নিয়ে বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট সহ অংশীজন সবার সঙ্গে আলোচনা করে এগিয়ে নেবেন বলেও জানিয়েছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুলগুলোতে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার এই বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়ার দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যই এক সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। জানান, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলোতে 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা করছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত হয়েছে। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মানে ব্ল্যান্ডিং সিস্টেম, মনে করেন উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা অন এবং অফ।
আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার, জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দল আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার। ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা নিজেদের বিচ্ছিন্ন যাতে মনে করতে না পারে আহ্বান জানিয়ে তিনি জানান, যুদ্ধ বিগ্রহ আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি পরস্পরের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি জাতি গঠন করতে চায়। জাতির বিভক্তি তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বানও জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না, সবসময় মনে করবেন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ, তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, কিন্তু ভাই যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে দিন দিনই বাড়ছে হাম আক্রান্ত শিশু ভর্তি। ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী হওয়ায় চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। পাবনা প্রতিনিধি আখিনুর ইসলাম রেমন ও চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নাজেহাল অবস্থা পাবনা জেনারেল হাসপাতালে। হাসপাতালের শিশু ওয়ার্ড রোগীতে ঠাসা, মেঝেতেও রোগী। জ্বর, ঠান্ডা আরো হাম বাড়াইছে, আরো পায়খানা। নাস্তা ডাকিয়েও আনা যাচ্ছে না। 8টার সময় ইঞ্জেকশন দেওয়ার কথা, সেই ইঞ্জেকশন 11টার সময় দিছে। পাবনায় গত 2 মাসে 33 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতিতে চিন্তিত চিকিৎসায় নিয়োজিতরা। রোগীর চাপ মানে অনেক বেশি, মানে আপনি অল্প একটু বেশি হলে বা মাঝারি হলে হয়, 38 বেডে যদি 210 রোগী থাকে, এটা আসলে খুব কঠিন ব্যাপার। চাঁপাই নবাবগঞ্জেও দাপট এ ছোঁয়াচে ভাইরাসজনিত রোগটির। গত 3 মাসে 4 শিশুর মৃত্যু এবং 6 শতাধিক আক্রান্ত হওয়ায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। জেলা হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নেই আইসিইউ সুবিধা, সংকট রয়েছে শয্যা ও জনবলের। কিডনি ডায়ালাইসিস ইউনিটকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে বানিয়ে গাদাগাদি করে চিকিৎসা দেয়া হচ্ছে শতাধিক শিশুকে। বেড পাইনি, আমরা মেঝেতে আছি। নার্সেরা বলছে এখানে এক বেডে 3 জন করে আমরা কিভাবে থাকবো? আরো বেডের ব্যবস্থা করলে একটু ভালো হয়। যেহেতু এটা আপনার মহামারী একটা আকার ধারণ করছে, সেহেতু ডাক্তারের একজন এখানে কন্টিনিউ ডাক্তার থাকা প্রয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান ডাক্তার। সামাজিক অনেক ইস্যু হয়েছে, করোনার পরে অনেকে টিকা নেওয়াটাকে ভীতি হিসেবে দেখছে, বা একটা কিছু সোশ্যাল মিডিয়ার কিছু একটা প্রচারণা আছে, নেগেটিভ প্রচারণা টিকার বিরুদ্ধে, যে কারণেই হয়তো বা আমাদের অভিভাবকগণ টিকা নেয়নি অনেক বাচ্চা, তারপরে এই হামটা এইভাবে ছড়িয়ে পড়েছে। আমরা 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, আজকে রোগী আছে 550 ভর্তি। আমাদের যে বেড আছে, কিন্তু মানে সরকারের বরাদ্দে কিন্তু বেড আছে, আমাদের স্পেস নাই। আমরা যদি ওইখানে দেখবেন কি যে বেড যদি আমরা আরও 10টা ঢুকিয়ে দিই, তাহলে মানুষ যে একটা রুমের ভিতরেও থাকার জায়গা পাচ্ছে, এই জায়গাটা পাবে না। যদি আমরা পর্যাপ্ত চিকিৎসক জরুরি ভিত্তিতে আমরা পেয়ে যাই, নার্স পাই, তাহলে হয়তো আমরা এখান থেকে আরও মানে হয়তো অন্য বিল্ডিংয়ে আমরা এটা শিফট করতে পারবো। হাম প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এ ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন, তবে মুক্তিযোদ্ধাদের আগে ভুয়া শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে অমুক্তিযোদ্ধা বলা উচিত বলে মনে করছেন তিনি। বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই দপ্তর গ্যাজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার নামেই আগামী 1 বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন হবে শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শোভাযাত্রার নাম পরিবর্তন ছিল অপ্রয়োজনীয়। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার বিতর্ক আমাদের জাতিকে আরও বিভক্ত করবে। আমরা এমন কিছু করব না যেটাকে আমরা মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে। আমরা আবার বাউল গান, তারপরে যে হাতন রাজা, তারপরে যে আপনার জারি ছাড়ি, মারুফতি, তারপরে এখানে আপনার যাত্রা, নাটক সবগুলোকে আমরা রিভাইভ করব। তবে যাত্রা হবে জীবনমুখী যাত্রা, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এরকম নর্তন কুদ্দন, এগুলো আমরা আমাদের সংস্কৃতি থেকে আমরা বর্জন করব। অপর সংস্কৃতি থাকবে না, জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না, যেটা ছিল এতকাল। আমরা জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলব। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মঙ্গলবার এই মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে তা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও জানান, 1/11-এর সময়ের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সর্বাত্মক কাজ করবে সরকার, বলেছেন বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাগেরহাট জেলা প্রশাসক এবং জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানিয়েছেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণে বাগেরহাট জেলা বিএনপিকে আরও সুসংহত করতে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। এর আগে জেলা প্রশাসক এবং জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে। তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করেছেন তারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রী
তারেক রহমানের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেছেন। ক্রীড়াঙ্গনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আজ মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর খেলাধুলাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়ানো হবে না। মনির হোসেন খানের রিপোর্ট। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক। ক্লাব প্রাঙ্গণে সাবেক বর্তমান খেলোয়াড়, বরেণ্য সংগঠক আর রাজনীতি মাঠের তারকাদের মিলন মেলা। একটা সময় সাদা কালোর ঐতিহ্যে ছিল রঙের ছটা, আলোর ঝলকানি। দীর্ঘদিন পর ক্লাবের নতুন কমিটিকে ঘিরে নতুন প্রাণের জোয়ার। গুলু ভাই আমাদের প্রেসিডেন্ট, বর্তমান মোহামেডানের প্রেসিডেন্ট, তিনি নিজে বলেছেন যে আমি মনে মনে বলছি আমাকে না বললে আমি হয়তো আসতাম। তা আমাদের সম্প্রীতি সেরকমই, আমরা সবসময় চেষ্টা করি অন্তত আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে দুই ক্লাবেরই যেই ভ্রাতৃত্বের বন্ধন যেন সব ক্লাবের সাথে আমাদের থাকে। যে খেলোয়াড় যখন রাজনীতির বাইরে থাকবে, কারণ কারেন্ট প্লেয়ারদের রাজনীতি করা, এটা আমি পার্সোনালি মনে করি এটা ঠিক না। আমাদের নতুন কমিটি তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। নতুন আপনারা জানেন ফুটবলের কমিটি থাকবে আলাদা, ক্রিকেটের কমিটি থাকবে আলাদা, হকির কমিটি থাকবে আলাদা। কমিটির উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনায় নতুনভাবে উজ্জীবিত দেশের ক্রীড়াঙ্গন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না। এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিচিতি সভায় একঝাঁক সংগঠক, রাজনীতির মাঠে যাদের সরব উপস্থিতি। তারপরও সবার কণ্ঠে একটাই সুর, ক্রীড়াঙ্গন থেকে দূর হোক রাজনীতি। আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে, আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, যিনি মোহামেডান ক্লাব আহ্বানী ক্লাবের ডাইরেক্টর, আজকে এখানে এসেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি শুভ সূচনা। গত 17 বছর প্রদীপের নিচে নিকোষ কালো অন্ধকারটাই দেখেছে মোহামেডান। নতুন বাংলাদেশে ঐতিহ্যবাহী ক্লাবটির সাফল্যের আলোয় আলোকিত হয়ে ওঠার প্রত্যাশা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিন। 21 বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী নেতার। জেনজিকে জামাত জেনারেশন না হবার পরামর্শ আন্দালিব রহমান পার্থ। জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, পাম্প ফিলিং স্টেশনে হাহাকার। সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। জ্বালানি শাস্ত্রের স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।